ভূত, গল্প নয়, বাস্তব। হ্যালো এভরিওয়ান, ভূতাবাসের ৭২ নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা নিয়ে এসেছি দুটি সত্যি ভৌতিক ঘটনা। দুটি ঘটনাই আমাদের হোয়াটসঅ্যাপ করে পাঠানো হয়েছে। আজকেও আমার সাথে ফিমেল কণ্ঠে থাকবে অর্পিতা। আপনাদের ঘটনাগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান, কারণ আপনাদের মতামতটা আমাদের কাছে খুবই একটু জরুরি। আমরা চ্যানেলে যেসব ঘটনা নিয়ে আসি সেই ঘটনাগুলো সত্য না মিথ্যা সে বিষয়ে যাচাই করা কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয়। তাই আমি মনে করি যে এই বিষয়ে তর্ক বিতর্কে না গিয়ে ঘটনাগুলো এন্টারটেনমেন্ট হিসাবে শোনাই বুদ্ধিমানের কাজ হবে। আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক অভিজ্ঞতা হয়ে থাকলে সেই ঘটনা আমাদের হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে দিন। আপনাদের সেই ঘটনা আমরা শোনাবো আমাদের এই চ্যানেল। তাহলে আজকে আর বেশি কথা না বাড়িয়ে চলে যাই সোজা ঘটনায়। আজকের প্রথম ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন মহেশতলা থেকে পিঙ্কি মিত্র। উনি ঘটনাটা আমাদের হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছেন, খুব সুন্দর করে গুছিয়ে লিখে পাঠিয়েছেন। উনি শুরু করছেন, নমস্কার তোমাকে আর অর্পিতাকে। তোমাদের চ্যানেলের ঘটনাগুলো খুবই ভালো। আমার খুব বেশি ইউটিউব দেখা হয় না, কিন্তু যতটা দেখি এই ভূতের কাহিনী, গল্প এইসবই শুনে বেড়াই। বেশ কিছু মাস আগে আমার নিজের সাথে একটা ঘটনা ঘটে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে শুনিও। আমি মহেশতলাতেই থাকি। পেশায় আমি একজন স্কুল টিচার। আমার একটি বন্ধুর গ্রুপ আছে 4 জনের, যেখানে আমি, আমার এক বন্ধু সুদীপা, তন্ময় এবং আশিস। আমরা 4 জন খুব ভালো বন্ধু। পেশাগতভাবে সবাই আলাদা আলাদা, কিন্তু যেহেতু আমরা সেই প্রাইমারি স্কুল থেকে বন্ধু, তো সেই সম্পর্কটা আমরা এখনো টিকিয়ে রেখেছি। ঘটনাটা ঘটে আশিসের বাড়িতে। আশিস পেশায় একজন প্রাইভেট জেনারেল ফিজিশিয়ান। ওর বাড়িতে ওর বাবা আর ওই থাকতো। ওর মা বেশ কিছু বছর আগেই মারা যান। আমরা ছোটবেলা থেকেই শুনতাম যে ওর বাড়িতে নাকি কিছু একটা আছে, কিন্তু আমরা কখনো বিশ্বাস করতাম না। আমরা অনেকবারই ওর বাড়িতে গেছি, কিন্তু কখনোই নেগেটিভ কিছু দেখিনি। ওদের বাড়িটা একটু পুরনো দিনের বাড়ি। শুনেছিলাম ওর ঠাকুরদা, তার বাবা নাকি জমিদার ছিলেন। ও সবসময় বলতো যে আমাদের বাড়িতে জানিস ভূত আছে। তো একদিন আশিসের জন্মদিন উপলক্ষে আমাদের 3 জনকে নিমন্ত্রণ করে, এবং আমরা ঠিক করেছিলাম যে রাতে ওর বাড়িতে থেকে পরদিন সকালবেলা বাড়ি ফিরে যাব। যেহেতু পরের দিন রবিবার ছিল, সেই মতো আমরা 3 জন সকালেই পৌঁছে যাই ওর বাড়ি। সুদীপা, যে আমার বান্ধবী, ওর ছিল ভূতে ভীষণ ভয়। ও প্রথমে রাতে আশিসের বাড়ি থাকতে রাজি হয় না, কিন্তু আমরা বলাতে শেষমেশ রাজি হয়ে যাই। সারাদিন অনুষ্ঠান হয়। অনুষ্ঠান শেষ করে আমরা অনেকটাই ক্লান্ত হয়ে পড়ি। তারপর আমি আর সুদীপা একটা রুমে শুয়ে পড়ি, মানে আমাদের দুজনের জন্য একটা আলাদা রুম দেওয়া হয়। মাঝরাতে হঠাৎ আমার ঘুম ভাঙে। চোখটা হালকা খুলে দেখি সুদীপা ডাকাডাকি করছে। আমি উঠে বলি, কি রে, কি হয়েছে? এত রাতে ডাকাডাকি করছিস কেন? সুদীপা বলে, পিঙ্কি, আমার খুব বাথরুম পেয়েছে, তুই একটু আমার সাথে চল না। রাত হয়ে গেছে তো, আমি একা যেতে পারবো না, একটু চল না প্লিজ। ভাবলাম ঠিক আছে, ও যখন ভয় পাচ্ছে তাহলে ওর সাথে যাই। বাথরুম কিন্তু অ্যাটাচ ছিল না। ঘর থেকে বেরিয়েছিল একটা লম্বা করিডর, তারপর শেষে বাথরুম। করিডোরের মাঝখানে একটা সিঁড়ি নিচে চলে গেছে, আবার একটা সিঁড়ি ওপরে চলে গেছে। আমরা বাথরুমের কাছাকাছি পৌঁছাই। সুদীপা বাথরুমে ঢুকে যায় আর আমি বাইরে দাঁড়িয়ে থাকি। ঠিক 10 থেকে 15 সেকেন্ড পর শুনতে পাই কিছু একটা পড়ার শব্দ। আমি সুদীপাকে বলি, কি রে হয়েছে, আর কতক্ষণ? ভেতর থেকে সুদীপা বলে, 1 মিনিট। তারপর আবার কিছুক্ষণ পর শুনতে পাই যেন নিচ থেকে কেউ সিঁড়ি বেয়ে উপরে উঠছে, কিন্তু কাউকে দেখতে পাই না। আমি আবার বলি, কি রে সুদীপা, তুই কি করছিস এতক্ষণ? বলতো,
তুই তাড়াতাড়ি বেরা, না বেরালে আমি কিন্তু এবার চলে যাচ্ছি। ভয় তখন কিছুটা আমিও পেয়ে যাই। তারপর সুদীপা বলে, এই না না, তুই যাস না। আরে একটু দাঁড়া, আমি একটু পটিতে বসেছি, এক্ষুনি হয়ে যাবে। সুদীপার এই কথা শেষ না হতে হতেই দেখি চোখের সামনে উপরের সিঁড়িতে কেউ উঠে যাচ্ছে। অন্ধকারে ঠিক বুঝতে পারছি না, কিন্তু কেউ উঠছে সেটা বুঝতে পারছি। ওঠার পর সিঁড়িতে একটা জুতোর ছাপ, আর ছাপটা বেশ জলজল করছে। ভয় তো আমার গা শিউরে ওঠে। আমি তখন সুদীপার দিকে, অর্থাৎ বাথরুমের দিকে মুখ করে বলি, তুই থাক, তুই থাক বাথরুমে, আমি এখানে আর দাঁড়াবো না, আমি চললাম। এই বলে যেই না আমি পেছন করি, দেখি সিঁড়ি দিয়ে শুধু দুটো পা উঠে পুরো আমার সামনে দাঁড়ালো। শুধু দুটো পা, বডির আর কোনো অংশ দেখা যাচ্ছে না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে যায়। আমি সেই সময় পুরো বাকরুদ্ধ, ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। কোনো কথা বেরাচ্ছে না আমার মুখ থেকে। কোনোভাবে সাহস জুগিয়ে আমি রুমের দিকে দৌড়াই। দেখি পেছনে সুদীপা। দুজন মিলে ঘরে ঢুকে খাটের সামনে চুপচাপ বসে থাকি। পরদিন সকাল হওয়ার অপেক্ষা করি। সকালে আশিসকে বলি, তুই আর কখনো তোদের বাড়িতে আসতে বলবি না, পুরো হন্টেড বাড়ি তোদের, প্রাণ চলে যাবে যে কোনো সময়। আশিসের বাবা তখন বেরিয়ে এসে বলে, তো তুমি যাকে দেখেছ সে এই বাড়ির দারোয়ান ছিল। আজ থেকে প্রায় ৮০-৯০ বছর আগে সে আছে আমরা জানি, কিন্তু সে কখনো কারোর ক্ষতি করেনি। রাত হলে ও পুরো বাড়ি পাহারা দিতে বেড়ায়। তুমি ভয় পেও না, ও কোনো ক্ষতি করবে না। আমি আর এক পাও না দাঁড়িয়ে বাড়ি চলে আসি। তারপর থেকে আজ পর্যন্ত আমরা কখনোই আশিসের বাড়িতে যাইনি। এটাই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটা সত্যি ভৌতিক ঘটনা। রিঙ্কিদি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের ঘটনাটা শেয়ার করার জন্য। ঘটনাটা সত্যিই একটা ভয়ের ঘটনা। মানে হঠাৎ যদি চোখের সামনে এরকম আমরা দেখি যে শুধু দুটো পা, তাহলে হয়তো আমি নিজেও অজ্ঞান হয়ে ওখানে লুটিয়ে পড়ব। এতটা সাহস আমার থাকবে না যে ওখান থেকে দৌড়ে বেরিয়ে চলে আসি। তোমরা অনেকটাই সাহসী, আমি বলবো তুমি অনেকটাই সাহসী। ভালো লাগলো ঘটনাটা। আপনাদের কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান। দ্বিতীয় ঘটনায় যাওয়ার আগে আর একবার একটি কথা, আপনাদের সাথেও ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক অভিজ্ঞতা হয়ে থাকলে সেই ঘটনা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে লিখে পাঠিয়ে দিন, অথবা ভয়েস রেকর্ডিং করেও পাঠিয়ে দিতে পারেন। আপনার সেই ঘটনা আমরা শোনাবো আমাদের এই চ্যানেলে। এছাড়া আপনারা যদি আমাদের সাথে মুখোমুখি বসে আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো অভিজ্ঞতা শেয়ার করতে চান, তাহলেও আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। তাহলে চলে যাওয়া যাক আজকের দ্বিতীয় ঘটনায়। আজকের দ্বিতীয় ঘটনাটি আমাকে পাঠিয়েছেন সৌভিক তালুকদার, শিলিগুড়ি থেকে। সৌভিকবাবু লিখছেন, নমস্কার, আমি সৌভিক। আমি কলকাতার বাসিন্দা, কিন্তু কাজের সূত্রে আমি শিলিগুড়িতে থাকি। আমি স্টেট গভর্নমেন্টের একজন কর্মী। বেশ কিছুদিন হলো আমার পোস্টিং শিলিগুড়িতে হয়। শিলিগুড়িতে আমার থাকার জন্য একটা কোয়ার্টার দেওয়া হয়। আমি, আমার স্ত্রী আর আমার একটি 5 বছরের পুত্র সন্তান নিয়ে চলে আসি শিলিগুড়ি। সরকার থেকে যে কোয়ার্টারটা আমাকে দেওয়া হয়, সেই কোয়ার্টারটি আমার প্রথম থেকেই পছন্দ ছিল না। বেশ পুরনো একটা কোয়ার্টার এবং ছোটখাটো, তবে কোয়ার্টারের জানলাগুলো সব কাছে। যদিও এটা একটা সাধারণ ব্যাপার। যেদিন আমরা ওই কোয়ার্টারে এসে উঠি, দেখি রাতের বেলা হলেই কোয়ার্টার এবং তার আশেপাশের পরিবেশটা বেশ থমথমে হয়ে যায়। জানি না কেন, যেন একটু বেশি অদ্ভুত রকমের একটা পরিবেশ। একদিন সকালবেলা প্রতিদিনের মতো আমি কাজে বেরিয়ে যাই। সেদিন রাতে আমি যখন বাড়ি ফিরি, তখন আমার স্ত্রী আমাকে বলে, জানো, আজকে সকালে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। আমি যখন রান্নাঘরে কাজ করছিলাম, বাবু তখন বারান্দায় কার সাথে যেন একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল। তখন আমি বলি, হ্যাঁ, তো এ তো অদ্ভুতের কি আছে? আমার স্ত্রী তখন বলে, আরে না,
বাবু যার সাথে কথা বলছিল তাকে দেখা যাচ্ছিল না। আমি তখন বলি, তুমি ক্লান্ত আছো, শুয়ে পড়ো, আর আমাকেও না শুতে দাও। পরদিন ও বাড়ি ফেরার পর আমার স্ত্রী সেই একই কথা, তবে আজকেও বলে যে বিক্রম আজও বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলেছে। জিজ্ঞেস করায় সে বলে, ওই তো একটা কাকু দাঁড়িয়ে আছে, তুমি দেখতে পারছো না, আমার সাথে খেলছে। আমার স্ত্রী একটু ভয় পেয়ে যায়। সে তখন বলে, এখানে তো কেউ নেই, তুই কার সাথে কথা বলিস বাবু এভাবে? কিন্তু বিক্রম বলে, না, এই তো আছে, এই যে আমার সামনে দাঁড়িয়ে। আমি যখন এই ঘটনাটা শুনি তখন সরকারের কাছে সঙ্গে সঙ্গে আর্জি জানাই অন্য কোনো কোয়ার্টার দেওয়ার জন্য, কারণ আমি বুঝে যাই যে ব্যাপারটা কি ঘটছে আর ফিউচারে কি ঘটতে পারে। সেদিন রাতে আমি যখন বাথরুমে ঢুকি ফ্রেশ হওয়ার জন্য, ফ্রেশ হয়ে বেরানোর সময় দেখি দরজা বাইরে থেকে খুলছে না। আমি ভাবলাম হয়তো আমার স্ত্রী এটা আটকে দিয়েছে ভুলবশত। আমি ভেতর থেকে অনেকবার বলতে থাকি, কি হলো, দরজাটা খোলো, আরে বাইরে থেকে এরকম ভাবে আটকে দিয়েছো কেন, আমি ভেতরে রয়েছি, তুমি কি জানো না? শুনতে পাই বাথরুমের ভেতর থেকে একটা গোঙানোর শব্দ। আমি প্রাণপণে কোনোভাবে দরজা খুলে বেরিয়ে আসি। তারপর সেদিন রাতে যখন আমি শুয়ে রয়েছি তখন হঠাৎ আমার ওয়াইফ উঠে বলে, কি গো, এই দেখো না, কি যেন আমার গালে আর পিঠে হাত বোলাচ্ছে। প্রথমে আমি বিশ্বাস না করলেও পরে বিশ্বাস করতে বাধ্য হই। হঠাৎ করে আমার চোখটা জানলার দিকে যায়। যেহেতু আমি প্রথমেই বলেছিলাম যে জানলাটা ছিল কাচের, দেখি জানলার বাইরের দিক থেকে একটা হাতের পাঞ্জাটা অনেক বড়, কার জানি না। তারপর আমার ওয়াইফ তা দেখে চিৎকার করে সেই রুম থেকে বেরিয়ে যায়। সঙ্গে সঙ্গে আমিও বেরিয়ে যাই। বেরানোর পর সেই রাতটা আমরা বাইরেই কাটাই এবং ঠিক করি ওই কোয়ার্টারে আর থাকবো না। আশেপাশের লোকের থেকে যখন শুনি ওই রুমে আগে নাকি একটা লোক থাকতো, তার বউ মরে যাওয়ার পর শোকে শোকে উনিও নাকি গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে এবং ওই কোয়ার্টারে যারা এসেছে তাদের কাউকেই নাকি ওই কোয়ার্টারে বেশি দিন টিকতে দেয়নি, বিশেষ করে ওই রুমে। আমরা পরে যেই বাড়ি থেকে উঠি সেখানেও আমরা এরকম অভিজ্ঞতার শিকার হই। আমার মনে হয়েছিল ওই যেই আত্মাই ছিল ও পেছন পেছন আমার ওই বাড়িতেও চলে এসেছিল। কিছুদিন পর আমরা এক তান্ত্রিকের সাহায্য নিয়ে তার থেকে নিস্তার পাই। বর্তমানে আমরা সরকারের তরফ থেকে একটা ভালো কোয়ার্টার পেয়েছি, এখন ওখানেই থাকি। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে শুনিও। ধন্যবাদ। সৌভিকবাবু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে ঘটনাটা শেয়ার করার জন্য। ঘটনাটি ছোট হলেও খুব ভয়ানক একটা ঘটনা। রুমের মধ্যে আমাদের থাকার জায়গায় যদি এরকম কিছু থাকে তাহলে সত্যি এটা একটা ভয়ের ব্যাপার। ঘটনাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান। ভালো লাগলে কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও ভয়ানক ঘটনা শোনার জন্য। আমরা ভবিষ্যতে আরও ভালো ভালো ঘটনা আপনাদের জন্য নিয়ে আসব। আপনাদের সাথেও ঘটে যাওয়া কোনো ভৌতিক অভিজ্ঞতা বা কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকলে অবশ্যই তা লিখে পাঠান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। আপনার সেই ঘটনা আমরা শোনাবো আমাদের এই চ্যানেলে। তাহলে আজকের এই এপিসোডটি এখানেই শেষ করব। ফিরব আবার নতুন কোনো এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ গুড বাই অ্যান্ড টেক কেয়ার।